ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সবাইকে স্বাগত। নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে আলোচনা হবে নদীর সঞ্চয়কার্যের ফলে যেসব ভূমিরূপ তৈরি হয় তাদের নিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা। নদীর মোট তিনটি গতি থাকে: উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। পার্বত্য এলাকায় উচ্চগতি দেখা যায়। এখানে নদী ক্ষয়কার্য করে। ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি করেছি। উপরের আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর এই ভিডিওর বিষয় হচ্ছে নদীর মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয়কার্যের ফলে তৈরি হওয়া ভূমিরূপ। নদী পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, এরপর ঢাল বেয়ে নিচে নেমে আসে সমতল এলাকায় এবং মধ্য ও নিম্ন গতির সূচনা করে। নদী পাহাড়ের গায়ে ক্ষয় করা নুড়ি, বালি, পাথর, পলিমাটি সমতলে এনে জমা করে। এর ফলে অনেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এক এক করে সুন্দর ছবির সাহায্যে ভূমিরূপগুলি আলোচনা করছি। পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে প্রথম প্রবেশ করার সময় এর গতিপথ হঠাৎ কমে যায়। গতি কমে যাওয়ায় নদীর বহন করা বালি, নুড়ি, কাকড়, ছোট পাথরখণ্ড পর্বতের পাদদেশে জমা হয়। এই রকম ভূমিরূপ ফানেলের মতো অর্থাৎ শঙ্কুর মতো দেখতে হয়। একে পলল শঙ্কু বলে। পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে এর গায়ে খাঁজ তৈরি করে। দেখতে হাত পাখার মতো হয়। তাই প্রায় গোলাকার এই ভূমিরূপকে বলা হয় পলল বেজনী বা পলল পাখা। যেসব নদীতে জলপ্রবাহ বেশি, পলির পরিমাণ কম, সেই সব নদীতে পলল পাখা দেখা যায়। জলপ্রবাহ বেশি হলে নদী খাঁজ তৈরি করতে পারে এবং হাত পাখার মতো রূপ দিতে পারে। নদী যত সমুদ্রের দিকে যায় তত এর গতি কমে, সাথে নদীর বহন ক্ষমতাও কমতে থাকে। নদী তখন তার গর্ভে পলি জমা করে। জমা হতে হতে নদীর গায়ে চর তৈরি হয়। চরগুলো ধীরে ধীরে আরও বড় হলে এগুলো দ্বীপে পরিণত হয়। একে নদী দ্বীপ বলে। ব্রহ্মপুত্র নদের মাজুলী পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। সমভূমিতে নদী প্রবাহের সামনে কোনো কিছু বাধা হিসেবে আসলে নদী সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয়। বাঁকের যে অংশে জলের আঘাত লাগে সেখানে ক্ষয় হয় এবং বিপরীত অংশে সঞ্চয় হয়। এইভাবে ক্রমশ ক্ষয় ও সঞ্চয় নদী বাঁকের সৃষ্টি করে। একে মিয়ান্ডার বলে। একটু আগেই আমরা দেখলাম নদী কেন এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী এই রকমভাবে খুব এঁকে বেঁকে প্রবাহিত হলে নদীর পার ক্ষয় হতে থাকে। একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে অবশেষে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলা শুরু করে। নদীর ত্যাগ করা অংশটুকু তখন হ্রদের আকারে আলাদা হয়ে যায়। এটি দেখতে ঘোড়ার পায়ের শক্ত অংশ খুরের মতো, তাই এই রকম হ্রদকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। নদীর নিম্ন প্রবাহে অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এলাকায় নদীর গতিপথ একদম কমে যায়। ফলে নদী পলিমাটি জমা করতে থাকে। দীর্ঘকাল পলি সঞ্চয়ের কারণে নদীর দুই তীর ভরাট হয় এবং পার্শ্ববর্তী এলাকার থেকে উঁচু হয়। মনে হয় যেন নদীর তীরে বাঁধ দেওয়া হয়েছে। এদের স্বাভাবিক বাঁধ বা লিভি বলা হয়। নিম্ন গতিতে স্বাভাবিক বাঁধ নদীকে বন্যার হাত থেকে রক্ষা করে। তবে জলের পরিমাণ বেশি হলে নদীর জল বাঁধকে অতিক্রম করে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এই রকম প্লাবন বা বন্যার কারণে বিস্তীর্ণ এলাকাটিতে পলি থিতিয়ে পড়লে এক পুরু আস্তরণ তৈরি করে। এর ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলে। এটি খুবই উর্বর এবং কৃষিকাজের জন্য উপযোগী। নদী পাহাড়ের সৃষ্টি হয় এবং সমতল এলাকায় প্রবাহিত হয়ে শেষে সাগরে বা হ্রদে এসে মিশে যায়। এই স্থানকে মোহনা বলে। নদীর মোহনায় জলের গতি খুব কম থাকে এবং দীর্ঘদিন ধরে সূক্ষ্ম পলি সঞ্চিত হয়ে অনেক দ্বীপ তৈরি করে। এগুলো দেখতে মাত্রা ছাড়া ব অক্ষরের মতো, তাই এই দ্বীপগুলোকে বদ্বীপ বলা হয়। পৃথিবীর প্রায় অধিকাংশ বড় বড় নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আকৃতি অনুযায়ী বদ্বীপ চার প্রকারের: গঙ্গা, নীল, পে নদীর বদ্বীপ ব আকৃতির। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পা বা আঙুলের মতো দেখতে। করাতের দাঁতের মতো দেখতে ইতালির তাইবান নদীর বদ্বীপ এবং জার্মানির রাইন নদীর বদ্বীপ হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এই কয়েকটি উল্লেখযোগ্য ভূমিরূপ পড়লে সব ধরনের পরীক্ষায় কমন আসবে। প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন উত্তর পিডিএফ আকারে দেওয়া আছে। ডাউনলোড লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।